নমস্কার, বছরের প্রথম 5টার 5 স্পেশালিতে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং বছরের প্রথম দিনই ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর রিপোর্ট। কেজি দরে বিক্রি হয়েছে ওএমআর বিক্রি হয়েছে কেজি দরে। নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং ওএমআর যে বিক্রি হয়েছে তা প্যানেলের আগেই পেপার মিলে বেচে দেওয়া হয়েছে ওএমআর। ভিন রাজ্যের পেপার মিল, কোথাকার? ওড়িশার পেপার মিলে কাঁচা মাল হলো ওএমআর। কত পরিমাণ ওএমআর বিক্রি হয়েছে? এক মাসে 22 লক্ষ ওএমআর বিক্রি হয়েছে। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, আর কি জানতে পারছি? তো রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দুর্নীতির তদন্ত করতে গিয়ে উঠে আসছে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব থেকে বড় দুর্নীতির অভিযোগ যেটা ছিল তা হলো 2014 টেট এবং 2016 নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। এবং এই টেটের যে ওএমআর, অরিজিনাল ওএমআর, সেটা না থাকার কারণেই যাবতীয় নানা রকম রহস্য, নানা রকম প্রশ্ন, ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, এই ওএমআর প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন এই 2014 টেট, যেটা 2015 সালে পরীক্ষা হয়। এবং এই ওএমআর সিটগুলো কেজি দরে বিক্রি হয়, কিলোগ্রাম দরে বিক্রি হয়। এবং যদিও আইনের পরিভাষায় এটাকে হস্তান্তর করা বলা হচ্ছে, সেটাকে রিসাইকেল বিন করার জন্য, কিন্তু এই রাজ্যের প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর যে কপি, ওএমআর যে স্ক্যান কপি, সেগুলি বিক্রি হয়েছে এবং 3টে কোম্পানির মাধ্যমে সেটা হস্তান্তর হয়ে ওড়িশার বালেশ্বরের একটি পেপার মিলে সেগুলিকে রিসাইকেল বিন করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। অর্থাৎ এই 22 লক্ষ ওএমআর যার ওজন বিক্রি হয়েছে যেটা, তা আমরা দেখতে পাচ্ছি 26,830 কেজি। অর্থাৎ 26,830 কেজি এই ওএমআর বিক্রি হয়েছে, যেগুলি ওড়িশার একটি পেপার মিলে, বালেশ্বরের একটি পেপার মিলে এগুলিকে বিক্রি করা হয়েছে, সেগুলিকে রিসাইকেল বিন করার নামে। এবং এই তথ্যটা প্রথম আপনাদের সামনে বা দর্শকদের সামনে নিয়ে এলাম আমরা নিউজ 18 বাংলা। যে ওএমআর ঘিরে এত রকমের প্রশ্ন, ধোঁয়াশা, নানা রকম সংশয় তৈরি হচ্ছে, এবং এই ওএমআরটা নষ্ট করা হয়েছে 14ই ফেব্রুয়ারি 2018, 17ই মার্চ 2018, এই সময়কালের মধ্যে। অর্থাৎ এই 26,830 কেজি ওএমআর, 22 লক্ষ ওএমআর, এই সিট বিক্রি করা হয়েছে ওড়িশার পেপার মিলে এবং কেজি দরে বিক্রি করে নির্দিষ্ট একটা সময়ে ফেব্রুয়ারি 2018 থেকে 17ই মার্চ 2018-র মধ্যে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির প্রায় 42,000 এই নিয়োগ হয়, যেখানে বলা হচ্ছে 42,083 জন। এই নিয়োগের যেটা দরকার ছিল নিয়ম অনুযায়ী, যারা নিয়োগ প্রার্থী তারা বলছেন, মামলার সাথে যুক্ত প্রত্যেককে বলছেন, তা হলো 42,949 শূন্য পদ ছিল। এই শূন্য পদের 5% যদি অ্যাডিশনাল প্যানেল ধরা হয়, তাহলে 45,000-এর নিয়োগ প্যানেল হওয়া উচিত ছিল। কিন্তু সেই 45,000 নিয়োগ প্যানেল কোথায়? যারা এই প্যানেল তৈরির দায়িত্বে ছিল, ইনিশিয়াল প্যানেল তৈরির দায়িত্ব ছিল বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানিক জামানার প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা যে আইন ছিল সেই আইনের সিলেকশন কমিটির কথা বলা হয়। কিন্তু সেই আইন সংশোধন করে তারা যে নতুন আইন আনে, তাতেও কিন্তু প্যানেলের যে কথা বলা হয়, এই প্যানেলে 42,949 শূন্য পদের যে কনফিডেন্সিয়াল সেকশন আসে, তারা এই মেরিট লিস্ট প্যানেল তৈরি করবে। এই কনফিডেন্সিয়াল সেকশন বোর্ডের কোনটা? একটা কোম্পানি, এস বাসুরায়ন কোম্পানি, যার কর্তা এই মুহূর্তে সিবিআই হেফাজতে, কৌশিক মাঝি। এবং দেখা যাচ্ছে উইদাউট ওয়ার্ক অর্ডার, কোন রকম ওয়ার্ক অর্ডার ছাড়াই এই বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন তারা 26,830 কেজি 22 লক্ষ ওএমআর শিট বিক্রি করে দেয় উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের একটি কোম্পানিকে। এবং এই কোম্পানি, যারা আরো দুটো কোম্পানির হাত বদলে চলে যায়, সেটা ওড়িশাতে বালেশ্বর একটি পেপার মিলে সেটা রিসাইকেল করার জন্য, নষ্ট করার জন্য, বাংলা কথা আমরা বলবো বিক্রি করা হয়েছে, নষ্ট করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে, এটা টেকনিক্যাল ভাষা। কিন্তু এই ওএমআর নষ্টের পর যেটা মূল গন্ডগোলের জায়গা আবার তৈরি হলো, দেখা যাচ্ছে 1 ফেব্রুয়ারি এই কনফিডেন্সিয়াল সেকশন
তারা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে এফিডেভিট দিয়েছে, 264 পাতার এফিডেভিট, এবং সেখানে তারা বলছে প্যানেল এই ওএমআর শিট নষ্ট হচ্ছে উড়িষ্যার পেপার মিলে কখন, 17 মার্চ 2018-র মধ্যে। কিন্তু তারপরে এপ্রিল 2018, তারও পরে 10 বার নতুন করে প্যানেল প্রস্তুত হয়েছে, যেটা ইমেলে পাঠানো হয়েছে পর্ষদের অফিস থেকে এই কনফিডেন্স সেকশন অফিসে। 2211 জনের প্যানেল প্রস্তুত করা হয়েছে। তাহলে ওএমআর নষ্টের পরে কেন এই প্যানেল প্রস্তুত করা হলো, এই প্রশ্ন উঠছে। এবং সবথেকে যেটা বড় প্রশ্ন, এই যে প্যানেল প্রকাশ করতে চাইছে না বিচারপতি অমৃতা সিনহা, নির্দেশ দিচ্ছেন প্যানেল প্রকাশে, সেটা ডিভিশন বেঞ্চে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে কি ঘুঘুর বাসা এই ওএমআর শিট নষ্ট করার মধ্যেই কোথাও কি গন্ডগোলের একটা আঁচ রয়েছে? নিয়োগ পাত্র বলছেন নিশ্চিতভাবে, কারণ এই 42,949 শূন্য পদের নিয়োগের জন্য প্যানেলই প্রস্তুত হয়নি, কার্যত জেলা ভিত্তিক প্যানেল সঠিকভাবে তৈরি হয়নি। তাই এই ধরনের একটা প্রক্রিয়া করা হয়েছিল বোর্ডের অ্যাডহক কমিটির মাধ্যমে, যে নষ্ট করে দাও 22 লক্ষ ওএমআর। 22 লক্ষ ওএমআর একটা অ্যাডহক কমিটি। ধন্যবাদ ধন্যবাদ অন্য 22 লক্ষ ওএমআর কেজি দরে বেচে দেওয়া হলো ভিন রাজ্যে, তাও আবার প্যানেলের আগেই 1 মাসের মধ্যে 22 লাখ ওএমআর বিক্রি, এবং বিক্রির পর তারপর নিয়োগের প্যানেল তৈরি। চাঞ্চল্যকর তথ্য। নতুন বছর, বর্ষবরণের উৎসব চলছে সারা পৃথিবী জুড়ে। তারই মধ্যে এক ভয়াবহ ঘটনা ঘটে গেল জাপানে। 7.8 রিক্টার স্কেলে মাপ, 7.8 ম্যাগনিটিউডের ভূমিকম্প। কি অবস্থা জাপানে, দেখাবো সেই ছবি বিরতির পর সঙ্গে। পর 20 বার ভূমিকম্প 1.5 ঘন্টার ব্যবধানে। জাপান বিপর্যস্ত, কারণ শুধু ভূমিকম্পে শেষ নয়, তারপর সুনামি। ভূমিকম্পের সময়ের কিছু ভয়াল ছবি উঠে এসেছে। দেখুন, জল ঢুকছে শহরের মধ্যে। ইতিমধ্যেই জাপানের অন্তত 12 থেকে 15টা বড় শহরে জল ঢুকে পড়েছে, সমুদ্রের জল, এবং আশঙ্কা করা হচ্ছে 5 মিটার অর্থাৎ প্রায় 15 ফিট উচ্চতায় ঢেউ আসবে, সেই আশঙ্কাও রয়েছে। সাত 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল, এবং তারপরেও আরো 20 বার ভূমিকম্প। 2011-র পর এত বড় বিপর্যয় জাপান দেখেনি। 30 সেকেন্ড টানা 7.8 রিক্টার স্কেলের মাত্রার ভূমিকম্প ছিল। একবার গ্রাফিক্যালি আপনাদের দেখিয়ে রাখতে চাই ঠিক কোথায় ভূমিকম্প হয়েছিল। জাপানের পশ্চিম দিক ইশিকাওয়া, এই পুরো প্রদেশটি হলো ইশিকাওয়া প্রদেশ, এবং একেবারে সমুদ্রের উপকূল বলা যেতে পারে নোটো, ইশিকাওয়া প্রদেশের নোটো। সেই নোটোয় ভূমিকম্প, এবং ভূমিকম্প মাটির নিচে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির নিচে 50 কিলোমিটার। কিন্তু ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে সেই তীব্রতা ঠিক এইখানে টোকিও পর্যন্ত এসে পৌঁছয় ভূমিকম্পের তীব্রতা, এবং যার জেরে এই বিস্তীর্ণ এলাকায় সঙ্গে সঙ্গে সুনামি অ্যালার্ট করে দেওয়া হয়। বলা হয় 5 মিটার পর্যন্ত জলস্তর উঠে যাবে সমুদ্রের, এবং তারপর জলোচ্ছ্বাস তো আছেই। ইতিমধ্যেই যা খবর আসছে আমাদের কাছে, এখানে এবং এইখান দিয়ে, বিশেষত এই জায়গা দিয়ে সবচেয়ে বেশি জল ঢুকতে শুরু করেছে জাপানের বিভিন্ন অংশে। এবং এই জায়গার মানুষকে আগে থেকেই বলা হয়েছিল যে এগুলো যেহেতু লো ল্যান্ড, আগে থেকেই বলা হয়েছিল যে আপনারা উঁচু দিকে চলে আসুন। কতজন চলে আসতে পেরেছেন এখনই পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তা বিশাল। আপনাদের জানি রাখি 2011 যে ঘটনা ঘটেছিল ভূমিকম্প এবং তারপর সুনামি জাপানে, তাতে 18,000 মানুষের প্রাণ গিয়েছিল, নিখোঁজ ছিলেন প্রায় 10,000-এর মতো, যাদের অনেকেরই এখনো খোঁজ মেলেনি। এবারে কি হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না।
おおわーやばいえこれサード大丈夫や待って待ってばいやばいやばい一発目到着中。 নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসের দিন প্রচার জনসংযোগে জোর দেওয়ার কথা হবে না তা হতেই পারে না। খুব স্বাভাবিকভাবে তাও হয়েছে, কারণ 2014 ভোটের বছর এবং বার্তা দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কি বার্তা দিলেন? অপপ্রচারের অভিযোগ করলেন। দলের সবার সমন্বয় যাতে এক জায়গায় থাকে, দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কোথাও কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, তার জন্য ঐক্যের বার্তা দিলেন ফেরহাদ হাকিমও। প্রথমেই শোনাবো সুব্রত বক্সীর বক্তব্য। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে। আপনারা চেষ্টা চালিয়ে যান তবে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে। এবার শোনাবো আপনাদের কুণাল ঘোষের বক্তব্য। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। বড় দল, বড় সংসার, ঠোকাঠুকি লেগে থাকে, ইলেকশন সব এক কাট্টা হয়ে লড়বে। আর ঐক্যের বার্তা দিচ্ছেন ফেরহাদ হাকিম। আমরা আলোচনা করি বলে ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর আমাদের মতন বুড়োরাও 65 বছরে বলে মমতা দিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে। ভোটের বছর 2024, যে যার মতো টার্গেট সেট করে ফেলছে। টার্গেট 35। অমিত শাহ আগেই এই টার্গেট সেট করে দিয়ে গিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতাদের যে 42টার মধ্যে থেকে 35টা আসন এবার পেতেই হবে। কিন্তু এই টার্গেট 35-এর পরেও সমস্যা হচ্ছে, নতুন একটা সংখ্যা চলে আসছে সামনে, 25। সে সংখ্যা প্রসঙ্গে যাব, তবে তার আগেও যে বলছিলাম অমিত শাহ টার্গেট সেট করে দিয়ে গেছেন। অমিত শাহ কি বলেছিলেন শুনুন। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। অমিত শাহ 35 টার্গেট দেওয়ার পরেও 25-এর প্রসঙ্গ কেন আসছে? টার্গেট 35 না 25 এ প্রশ্ন উঠছে একটাই কারণে, কারণ লোকসভায় রাজ্যে 35 আসনের টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ। আর দিলীপ ঘোষ বলছেন 25 টার্গেট, 25 না 35। দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন। গত বছর অর্থাৎ এই কদিন আগে 26শে ডিসেম্বর দিলীপ ঘোষের এই বক্তব্য ছিল, যেখানে তিনি বলছেন যে টার্গেট নেতারা বেশি দিয়ে যান। এবারও দিয়েছেন 35। মানে তিনি কোথাও একটা যেন মানতে পারছেন না যে 35 টার্গেট হতে পারে, টার্গেটটা একটু কম হলে ভালো হয়। কিন্তু সেই দিনই অগ্নিমিত্রা পল বিধায়ক এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা কিন্তু তারপরেও বলে গেলেন যে না, 35 মানে 35ই টার্গেট। আমরা পাখির চোখ করে
এগোচ্ছি, আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। লোকসভার দামামা বেজে গেছে, হাতে আর 3 মাস সময়, সম্পূর্ণভাবে সমস্ত লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গে। চার্জড আপ এখন আমাদের কর্মীরা, উৎসাহিত। আগামী দিনে শুধু রাস্তায় গেরুয়া ঝড় দেখবেন। মাননীয় গৃহমন্ত্রী যে 35টি আসন আমাদের সামনে বেঁধে দিয়ে গেছেন, আমরা চোখে সেটাকেই টার্গেট রাখছি, পাখির চোখ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। না, কিন্তু দিলীপ ঘোষের টার্গেট তো তা নয়। দিলীপ ঘোষের টার্গেট 25। শুনুন আজ দিলীপ ঘোষের কি বক্তব্য। নিশানা একদম পরিষ্কার, 2024-এ 25টা সিট, সেই দিকে তাকিয়ে আছি আমরা, আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন। তো গত বছর আমরা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছি, নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে। নতুন বছরের সূর্যোদয় দেখে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন টার্গেট 25, নিশ্চিত 25। তাহলে যে অমিত শাহ 35 বলে এসেছিলেন, এবার বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলবেন, তারা কোন দিকে যাবেন, তাদের টার্গেট কি সেট থাকছে? 35 নাকি 25, 25 নাকি 35? দ্বন্দ্ব একটা রয়েই গেছে, কোথাও বিভ্রান্তি একটা রয়েই গেছে। অমিত শাহ 35, দিলীপ ঘোষ 25, আরেকজন গেলে দেখবেন 15, 5, এইভাবে বিজেপির আনুমানিকগুলো কমতে কমতে আসল রেজাল্ট বেরোলে দেখবেন 3-এর কমে আছে। আরে দিলীপ ঘোষই তো চাইছেন শুধু উনি যেখানে দাঁড়াবেন সেটার কোনো ক্রমে ওনার নিজেরটা, আর বাকি সবকটা হলো পুরনো বিজেপি দিচ্ছে ডাক, বাংলায় পদ্মফুল শিবির নিপাত যাক। শহরের নতুন ডেস্টিনেশনের খোঁজ নি, নিউ টাউন ইকো পার্ক। ও বাবা, গিজগিজ করছে ভিড়। বছরের প্রথম দিন বোটিং চলছে সেখানে। সেখানে 7 ওয়ান্ডার্স আছে, অর্থাৎ সপ্তমাশ্চর্যের রেপ্লিকা আছে, সেই রেপ্লিকা দেখতে মানুষ ভিড় জমিয়েছেন। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, তুমি আজ দুপুর থেকেই ইকো পার্কে, তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে এবার তো সন্ধে হতে যায়, নিশ্চয়ই এবার বাড়ি ফেরার তারা আছে, নাকি ভিড় আরো বাড়ছে? হয় এবং এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো, যে সবাই বসে আছেন, কিন্তু ছবিটা এমন যে বাড়ি যাওয়ার একটা যে ভিড়, সেই ভিড় এখানে রয়েছে। এবং আমরা দেখছি যে বাড়ি যাওয়ার জন্য যে একটা তাড়া রয়েছে বিভিন্ন জায়গায়। এখানে ইকো পার্কে যারা আসেন তারা কার্যত পিকনিকের মেজাজে আসেন, এবং এই পিকনিকের মেজাজে এসে তারা এখানে খাওয়া দাওয়া করেন, এখানে বসে খেলাধুলো করেন, এবং সেই খেলাধুলোর ছবিও আমরা যদি দেখি যে এখনও বাচ্চাদের নিয়ে এখনও সেই খেলাধুলো, কিন্তু এখন যেন কোথাও একটা সেই বাড়ি ফেরার একটা তাড়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই সেই পিকনিকের যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলেন, সপরিবারে এসেছিলেন, এবং সেখান থেকে যেন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এবার ফেরার পালা। আমরা কথা বলে নেব যে এবার কি ফেরার পালা? না, আমরা একটু 7 ওয়ান্ডার্সটা দেখে ফিরবো। মানে সব গুটিয়ে নিয়ে? হ্যাঁ, গোটানো হয়ে গেছে। একদমই। কেমন এনজয় করলেন? খুব ভালো এনজয় করেছি। কি কি করা হলো আজকে সারাদিন? এই বাচ্চারা ফুটবল খেললো, ওই মধ্যে গেলাম, ওইদিকে সব জায়গায় গেলাম, পার্কে গেলাম। কি হলো? খাওয়া দাওয়া সেই চিপস ফিপস এইসব হলো। একদমই। অর্থাৎ দেখছো যে সেই পরিবেশই অতনু, যে চারিদিকে সবাই এখনো কিছুটা আড্ডার মেজাজে রয়েছেন, অনেকেই ছবি তুলছেন, অনেকে নিজেদের মতন খেলাধুলো করছেন, এবং তারপর একেবারে যেন বাড়ি ফেরার একটা তাড়া রয়েছে। সেই তারাই আমরা কথা বলবো যারা এখনো বসেছিলেন। বসা থেকে উঠে গেলেন, এবার কি ফেরার পালা? হ্যাঁ, এবারে যাবো। কেউ ফিরতে চাইছেন এখনই, কেউ চাইছেন না ফুরিয়ে গেলেই তো দিনটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আরও কিছুটা সময় যদি থাকা যায়, কারণ নাইট ইজ স্টিল ইয়াং। গত রাতভর পার্টি করেছেন অনেকে, এবং তারপর আজ সকাল থেকে অনেকে বেরিয়ে পড়েছেন তারা। যেমন দেখুন, এবার ইকো পার্কের পাশাপাশি নিকো পার্কের ছবিও দেখাই আপনাদের। নিকো পার্ক, জয় রাইড, এদিকে সাদার্ন এভিনিউ।
আর অনেক মানুষ চলে গিয়েছেন ইতিমধ্যেই নর্থে, উত্তরে, দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে বছরের প্রথম দিনই এক দুর্ঘটনা ঘটে গেল, টয় ট্রেনে দুর্ঘটনা। দার্জিলিং থেকে ঘুম স্টেশন যাওয়ার সময় বেলাইন হয়ে যায় টয় ট্রেন, এবং তখন পর্যটকরা ছিলেন ট্রেনে, যদিও আহত হওয়ার কোনো খবর নেই। ट्रेन भी पहले तो काफ़ी लेट से खुली, ट्रेन ऑलरेडी 1 घंटे लेट आई स्टेशन पे, और अभी जब बस खुली ही थी 10 मिनट के अंदर ये ट्रेन डिरेल हो गई। और हम लोग ने काफ़ी वेट किया कि भाई ये ठीक हो जाए, लेकिन लास्ट में हमें उतरना पड़ा। अब हमने अपनी गाड़ी बुलाई, हम वापस जा रहे हैं होटल।